আমার প্রিয় জন্মস্থানের জেলা মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত আমির স্নেহভাজন ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, ২৪-এর স্বাধীনতা এবং গণবিপ্লবের নায়ক আমার আহত বন্ধুগণ, প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, প্রিয় মৌলভীবাজারবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে আজ এমন একটি সম্মেলন প্রশান্তির সাথে আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত তরুণ তরুণী, ছাত্র সমাজ বুক পেতে জালিমের ভুলে বুকে লুফে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই তুমুল ঝড়টা ছিল 15.5 বছর একটি ফ্যাসিস্ট সরকার জাতির ঘাড়ে চেপে বসে জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল, দেশকে কার্যত শ্মশান কিংবা গুরুস্থানে পরিণত করেছিল। ওরা মাঝে মাঝে বলতো এই দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে। আমি ওদের আমলেও চিৎকার দিয়ে বলতাম, হ্যাঁ, শান্তি তোমরা স্থাপন করেছো, কবরস্থানের শান্তি। কারণ কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, এই জন্য তাদের হাসি কান্না শোনা যায় না। বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে, মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছো, এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না। এই 15.5 বছর তারা খুনের রাজ্য কায়েম করেছিল। তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে, 2 বছর আগে 2006 সালের 28 অক্টোবর স্পষ্ট দিবালোকে লগিবন্টার তাণ্ডব চালিয়ে আদম সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন কুর্দন করেছিল, তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করব। আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি। বহু কায়দা করে মঈন ফখরের একটি জঘন্য সরকারের হাত ধরে পিছনের দরজায় বোঝাপড়া করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে তারা 2008 সালের 29 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল। 9 সালের 10 জানুয়ারি থেকে ক্ষমতায় বসেই সেই খুনের নেশা বাস্তবায়নের কর্মসূচি তারা হাতে নেয়। সর্বপ্রথম তারা খুন করে আমাদের 57 জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে বিডিআর সদর দপ্তর পিলখানায়। 25 এবং 26 ফেব্রুয়ারি ক্ষমতায় আসলো 10 জানুয়ারি, 2টা মাসও যেতে না যেতে খুনের রাজত্ব তারা কায়েম করা শুরু করে দিল। সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল, বিডিআরকে ধ্বংস করে সেই বাহিনীর 17,500 সদস্যকে চাকরিচ্যুত করলো, 8,500কে জেলে নিল। জেলের ভিতরে এ পর্যন্ত 350 অধিক তারা মারাই গেল। আমাদের গর্বের এই বাহিনীটা ধ্বংস হলো। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে, চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দেয়। আমাদের গর্বিত এই বাহিনীর নাম বদলে এখন বিজিবি রাখা হয়েছে। আগে ছিল আমাদের
নামের সাথে একটা সূর্য বাংলাদেশ রাইফেলস, এখন নাম দিয়েছে বর্ডারের চৌকিদার। লোগো বদলিয়েছে, ড্রেস বদলিয়েছে, নাম বদলিয়ে ফেলেছে। কারা এগুলা করবে? কারা হত্যাকারী ছিল? জাতিকে জানতে দেওয়া হলো না, লুকোচুরি করা হলো। রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুবিধা করে দেওয়া হলো। একটা বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায়? এরপরে হঠাৎ করে উধাও হয়ে গেল কিভাবে? তার জবাব স্বৈরাচারী সরকাররা না দিলেও একদিন তাদেরকে দিতে হবে। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই। এরপরেই শুরু হলো তাদের তাণ্ডব। তাদের প্রথম লক্ষ্যবস্তু বানাইল জামাতে ইসলামীকে, যারা পরীক্ষিত দেশপ্রেমিক, যারা তাদের সততায় দেশবাসীকে মুগ্ধ করেছিলেন, দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন দায়িত্বের পরতে পরতে। সেই সমস্ত ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ এনে সাজানো কোর্ট, পাতানো সাক্ষী দিয়ে এবং ব্রাসেলস থেকে রায় এনে সেই সমস্ত নেতৃবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো, কাউকে কাউকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। তারা জেলের ভিতরে ইন্তেকাল করলেন। আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমরা তখন আমাদের বন্ধু সমস্ত রাজনৈতিক সংগঠনকে বলেছিলাম, এটি জামাতের উপর আঘাত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত। স্বাধীনতা সার্বভৌমত্বের এই বিশাল দেয়াল ভেঙে দিলে বাকি সবাই বেঁচে যাবেন, কেউ টিকতে পারবেন না। আমাদের পাশে দাঁড়ান, ফ্যাসিজমকে সম্মিলিতভাবে আমরা মোকাবেলা করি। আফসোস আমরা কথাগুলা বুঝাইতে পারি না। সবাই মিলে একসাথে সেই যুদ্ধটা করতে পারলাম না। তারপরের ইতিহাস আপনাদের সামনে পরিষ্কার। তারা আর কাউকে ছাড়লো না, এক এক করে সবাইকে ধরলো। বিএনপিকে ধরলো, হেফাজতকে ধরলো, আলিম উলামাকে ধরলো, অন্যান্য দলকে ধরলো, কাউকেই তারা ছাড় দিল না। এমনকি এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে এখানে আমাদের নিউজ কভার করতে, তাদেরকেও ধরলো, তাদেরকে খুন করলো, তাদেরকেও আমাদের সাথে গুম করলো, তাদেরকেও আয়না করে পাঠালো, তাদেরও কাউকে ধরে ভারতের বর্ডারের ওপারে নিয়ে ফেলে দিল। এইভাবে সারাটা দেশকে তারা নরকে পরিণত করেছে। 15.5 বছর দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি, কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি। স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি, ওদেরকে বিদায় করতে পারিনি। আমি গর্বিত, আমাদের সন্তানেরা সেই কাজটি পেরেছে। আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, জাতির পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাচ্ছি। আল্লাহ তাআলার সাহায্যে তারা একটা অসাধ্যকে সাধন করেছে। এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। প্রিয় মৌলভীবাজারবাসী, ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, আর্থিক সকল খাত লুটে পুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে। পালায় কারা? পালায় গুরুতর সন্ত্রাসী এবং অপরাধীরা। যে দেশকে ভালোবাসে, যে জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না। হ্যাঁ, গালগোরা বলে দিয়েছিলেন সেই চুপ ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে, আমি পালাবো না। এই যে সব যুবকরা বলতেছে আমাদের বুট সে চুরি করেছিল, 3টা নির্বাচন, আর যাদের বয়স 30-32 হয়েছে তারা একটা বুটও দিতে পারে না। তাদের সমস্ত বুটকে জেনোসাইড করেছিল, গণহত্যা করেছিল, বুটের গণহত্যা। এদের নৈতিক সাহস ছিল না,
দেশে থাকার, এই জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে। আর পালাতে গিয়ে কারো কারো অবস্থা এমন হয়েছে, রসিক সিলেটবাসী তাদেরকে কলা পাতায় শুয়ে গেছে। আপনারা রসিক না বেরসিক আমি বুঝতে পারিনি। তাকে জিজ্ঞেস করেছে, আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালো মানি? বলে জি জি আমি কালো মানি। আপনি কোথায় আছেন? কয় সম্ভবত ভারতে আছে। কয় না গো জাদু, আপনি যেতে পারেন নাই, আপনি আটকা পড়ে গেছেন। কি দুর্ভাগ্য! সুপ্রিম কোর্টের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, তিনি এতটাই দলবাস ছিলেন যে লজ্জার মাথা খেয়ে তিনি ওখানে বসে রাজনৈতিক হুঙ্কার দিতেন, বিচারকের চেয়ারে বসে। আল্লাহ তাআলা ন্যায় বিচারক। আসল বিচারটা হবে আসরের দিন, কিন্তু দুনিয়ায় আল্লাহ কিছু করেন, নাইলে দুনিয়ার ভারসাম্য রক্ষা হবে না। তাই সামান্য একটু আমরা দেখেছি মাত্র, আসলটা আল্লাহ তাআলার জিম্মায় রয়ে গিয়েছে। এই সমস্ত খুনি সন্ত্রাসী, সকল অপরাধী, এরা রাজনীতিবিদ নয়, এরা দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের বিচার বাংলার মাটিতে করতে হবে। প্রত্যেকটা অন্যায়ের অপরাধের বিচার করতে হবে। প্রিয় ভাইয়েরা, জাতিকে এরা 53টি বৎসর কায়দায় কৌশলে ফ্যাসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মেজরিটি শক্তি, মাইনরিটি শক্তি, কতভাবে যে এরা ভাগ করেছে এই জাতিকে। কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায়, তখন তাদেরকে গোলাম বানানো সহজ হয়। এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক, আর আমরা সবাই ভাড়াটিয়া। হ্যাঁ, মালিকরাই দেশে আছে, ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। আমরা 5 তারিখের এই বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ উপহার দিলেন এই জাতিকে, সাথে সাথে আমরা জাতিকে, আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম, আমরা দেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, অতএব আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশকে তার জায়গায় ফিরিয়ে আনতে সহযোগিতা করুন। আলহামদুলিল্লাহ, জনাব ওবায়দুল কাদের মুখে ভেঙচি কেটে কেটে বলতেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে যায়, ভাই সেও আশরাফুল মখলুকাত খাওয়া বলিয়েন না ভাই। তিনি বলতেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে 2 দিনের মাথায় 5 লক্ষ লোককে খুন করা হবে। কে খুন করবে? বিএনপি জামাত খুন করবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, 5 তারিখের পরে 2 দিনে কি বাংলাদেশে 5 লক্ষ মানুষকে খুন করা হয়েছে? কেন হয়নি? কারণ যাদেরকে তারা দোষ দিত, তারা এই দেশকে ভালোবাসে। তাদের কোনো দিদির বাড়ি নাই, তাদের কোনো মাসির বাড়ি নাই, তাদের কোনো স্বামীর বাড়িও নাই। এই দেশই আমাদের প্রিয় বাংলাদেশ। এই দেশ নিয়ে আমরা, আল্লাহ তাআলা এখানে পয়দা করেছেন, গর্বের সাথে এই দেশ নিয়ে আমরা বাঁচতে চাই। তারা দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন হলেও জাতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন জাতি প্রমাণ দিয়েছে, দেশকে, মানুষকে আমরা ভালোবাসি। তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই, আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাক করে কি পাকাবেন আমরা জিজ্ঞাসা করি না, আমাদের পাক করে উঁকু মেরে তাকানোর চেষ্টা করবেন। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নিন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে, সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে, আলিম উলামা প্রমাণ দিয়েছেন। 5 তারিখ থেকে 4 দিন এই দেশে কোনো সরকার ছিল না, অনেক দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। দায়িত্ব নিয়ে আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলেছিলাম, যাও মানুষের পাশে দাঁড়াও।
সকল ধর্মাবলম্বীদের উপাসনা তার কাছে পবিত্র, তার আজকে আমাদের পক্ষ থেকে তার পাহারা বসা। বৃষ্টিতে ভিজে রোজে শুকিয়ে একটানা 15 দিন আমাদের ভলান্টিয়াররা সেই কাজ করেছেন। একটানা 15 দিন এই গুরুদায়িত্ব তারা পালন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, মাদ্রাসার উস্তাদরা রাস্তায় নেমেছেন, পাহারা দিয়েছেন, ছাত্র রাস্তায় নেমেছে, পাহারা দিয়েছে, সাধারণ জনগণ রাস্তায় নেমেছে, পাহারা দিয়েছে, হাতে হাত ধরে বলেছে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা কোনো দুষ্কৃতিকারীকে এখানে কোনো মতলব হাসিল করতে দেব না। প্রিয় ভাইয়েরা, আমরা ঘোষণা করেছি আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই। আল্লাহ তাআলা যাদেরকে এই দেশের মেহরবানি করে নাগরিক বানিয়েছেন, আমরা সকলে সমান মর্যাদা ভোগ করতে চাই। নাগরিক হিসাবে আমরা সমান অধিকার ভোগ করতে চাই। আমরা এও বলেছি, এটাও আমরা চাই না দেশে একটা পরিবর্তন হলেই বিভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা বসাতে হবে, এটাও চাই না। এমন একটি সামাজিক নিরাপত্তা বলয় আমরা গড়ে তুলতে চাই যেখানে মন্দির, মসজিদ, প্যাগোডা, চার্চ, মঠ কিছুই পাহারা দেওয়ার প্রয়োজন হয়। মানুষের বিবেক সব কিছুকে পাহারা দেবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ওরা তো গেল, সবকিছু শেষ করে গেল, কিন্তু আফসোস এই জাতির কেউ ওদের বদ খাসলতগুলা নিজেরা এখন ধারণ করেছে। আপনারা ইশারায় বুঝতেই পারেন, কারণ মৌলভীবাজারের মানুষ খুব সতর্ক মানুষ, ভাঙ্গা বলার দরকার নাই। আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান জানাবো, একটু শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান, মেহেরবানি। আমার পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। যে মা 10 মাসের সন্তান কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, 4 তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, মা আপনি সাংঘাতিক কাজ করেছেন, এই অবুঝ শিশুকে কুলে নিয়ে আপনি কেন এই গুলির সামনে এসেছেন? তিনি বলেছিলেন, সন্তান আমার একটা নয়, এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সবগুলো আমার সন্তান। সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি। বন্ধু সাংবাদিক আবার প্রশ্ন করেছে, যদি আপনার জীবনের, সন্তানের জীবনের কোনো ক্ষতি হয়, বলে যে 2 জনই শহীদ হয়ে যাবে। 7 বছরের একটা শিশু, ও হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে পুলিশকে তাড়া করছে। তার সিনিয়ররা তাকে ধরে এনে বলছে, এই তুমি এখানে এসেছো? বলে যে আমি আন্দোলন করতে এসেছি। কেন তুমি আন্দোলন করবা? বলে ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাইকে? বলে আবু সাইদ আমার ভাই। বলে তোমার বাড়ি কি রংপুর? কয় না, আমার বাড়ি ঢাকায়। তাইলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? জাতির জন্য যে লড়াই করবে সেই তো আমার ভাই। তাকে বলেছে, ছোট মানুষ তুমি চলে যাও, আমরা আন্দোলন করব। কয় রাখেন মিয়া, আপনার আন্দোলন আপনি করেন, আমাকে আমার আন্দোলন করতে দেন। যদি তোমার বুকে গুলি আসে, কয় আমিও শহীদ হয়ে আমার ভাইয়ের সাথে শরীক হয়ে যাব। অতএব আন্দোলনের ককপিটে বসা ছিল আমাদের সন্তানেরা, আর আবাল বৃদ্ধ বনিতা সকলেই বলেছিল আমরা আছি তোমাদের পাশে। সুতরাং এই আন্দোলনের ক্রেডিট এককভাবে কারো দাবি করা ঠিক হবে না। অনেকে ক্রেডিট দাবি করেছেন, তারা অন্যায় করেছে। এই ক্রেডিট 18 কোটি মানুষ। মূল ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই পরিবর্তন এনে দিয়েছেন আমাদের। প্রিয় ভাইরা, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনাদের শহীদ কতজন? আমি বলি যতজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ। শহীদরা কখনো দলীয় ভাগ বাটুরায় পড়ে না। শহীদরা জাতির গর্বিত সন্তান, জাতীয় বীর। তাদেরকে দলীয় পরিচয়ে পরিচিত করা অন্যায়। তারা জাতির সম্পদ। গেল ওরা, এখন আমরা কি করব? আমাদের স্পষ্ট অঙ্গীকার এই জাতির কাছে, আমরা চাই না জাতি আর বারবার প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি এবং চাঁদাবাদ মুক্ত একটা বাংলাদেশ।
বলবে আপনারা পারবেন, তার প্রমাণ কি? দুটো প্রমাণ। 2001 থেকে 6 সাল প্রিয় সংগঠনের 2 জন শীর্ষ দায়িত্বশীল নেতা 3টা মন্ত্রণালয়ে তারা জাতিকে সেবা দিয়েছেন। আল্লাহর মেহেরবানি, তাদের কোনো নিকৃষ্ট দুশ্মনও সেই 3 মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই। 2 নম্বর প্রমাণ, এত যন্ত্রণা, এত কষ্ট বুকে চেপে নিয়ে যেখানে আমাদের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয়েছে, সবগুলো অফিস আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, বেদিশা হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এত যন্ত্রণা বুকে নিয়ে আমরা বলেছি এই দেশকে আমরা ভালোবাসি, এই মানুষকে আমরা ভালোবাসি। আমরা ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না, তবে আমরা প্রত্যেকটি অন্যায় এবং অপকর্মের বিচার হোক তা দাবি করতেই থাকব। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা চাইলে বোধহয় কিছু কিছু হলেও চাঁদাবাজি করতে পারতাম, কিছু দখল নিতে পারতাম, কিন্তু আমরা এটা আমাদের জন্য হারাম মনে করি। আলহামদুলিল্লাহ, আমাদের কর্মীরা সেই দায়িত্বশীলতা সহকর্মীরা পরিচয় দিয়েছেন। ভাই ও বোনেরা, আজকে যারা এখানে শরীক হয়েছেন এই সম্মেলনে, আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি। প্রিয় বাংলাদেশ গড়তে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে। আপনারা কি পারবেন? আমরা জাতিকে কথা দিচ্ছি, আমাদের এই ভাই বোনদের এই হাতগুলো সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলেছি। ইনশাআল্লাহ এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব। আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো, আমরা মেধার স্বীকৃতি প্রদান করব, আমরা পলিটোক্রেসি নয় মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব। আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না, যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করব ইনশাআল্লাহ। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না। যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে। একটা সুষ্ঠু পরিবেশ চাই আমাদের এই জাতি। এই যুদ্ধ শুধু আমরা একা করি নাই, প্রবাসে যারা আছেন সমান তালে তারা আমাদের সাথে যুদ্ধ করেছেন। মৌলভীবাজার একটা প্রবাসী বহুল এলাকা, তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই মৌলভীবাজার ব্রিটিশ আমলেও যোগাযোগের দিক থেকে একটা চমৎকার জায়গা ছিল, কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কিন্তু মৌলভীবাজারে আজ পর্যন্ত শিক্ষার কোনো ভালো প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়নি। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নেই, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, এখানে কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নেই। কেন? মৌলভীবাজার কি অপরাধ করেছে? এই দেশের ক্ষেত্রে কি মৌলভীবাজারের কোনো অবদান নেই? উন্নয়নে কোনো অবদান নেই? এই মৌলভীবাজারের একজন কৃতি সন্তান, যিনি একজন সফল অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী ছিলেন, সারা দেশকে তিনি সমান চোখে দেখেছেন। হয়তোবা নিজের এলাকার দিকে তিনি মনে করেছেন যে আমি যদি কিছু করি মানুষ বলবে যে সব আমার এলাকায় নিয়ে গেছি গোপালগঞ্জের মতো। তাকে শ্রদ্ধা জানাই, তিনি যা পেরেছেন করেছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আপনারা যদি এক থেকে আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন, সেটা যেন মৌলভীবাজারকে দিয়ে শুরু হয়। কমপক্ষে একটা দিয়ে শুরু করেন, হয় একটা মেডিকেল কলেজ দেন, অথবা একটা ইউনিভার্সিটি দেন, অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেন, অথবা একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি দেন। একটা দিয়ে শুরু করেন, বাকিটা পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে, তখন আমরা দাবি জানাবো। আল্লাহ যদি আমাদেরকে এমন কোনো সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমিই তো দাবি জানিয়ে গেলাম, আমাদের কাছে আর দাবি জানানো লাগবে না। আর যদি অন্য কেউ রাষ্ট্র গঠনের সুযোগ পায়, আমরা তাদের কাছে দাবি উত্থাপন করব আপনাদের হয়ে ইনশাআল্লাহ। এই দাবি যৌক্তিক, এটা ন্যায্য পাওনা।
এটা আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের চা বাগানের সবচেয়ে বেশি সংখ্যা এখানে। চা ছিল আমাদের দ্বিতীয় রপ্তানিকারক দ্রব্য, কিন্তু এখন বিমাতাসুলভ আচরণের কারণে, রাষ্ট্রীয় যথাযথ পর্যবেক্ষণ এবং পৃষ্ঠপোষকতার অভাবে আজকে চা শিল্প অনেকটা ধ্বংসের পথে। প্রোডাকশন কস্ট যা হয় মালিকরা তা পান না, আবার শ্রমিকরা কঠোর পরিশ্রম করে তাদের শ্রমেরও উপযুক্ত মূল্য পান না। এই শিল্পকে বিকশিত করা উচিত, দুনিয়ায় ব্র্যান্ডিং করা উচিত, ব্যবসার রাস্তা খুলে দেওয়া উচিত এবং প্রয়োজনে প্রণোদনা দেওয়া উচিত। এটা আগে যদি আমাদের দ্বিতীয় অর্থ করি কৃষিজাত পণ্য হতে পারে, এখন কেন নয়? এখনো এটা সম্ভব। সদিচ্ছার অভাবে এইভাবে রাষ্ট্রের সবগুলা সম্পদ বিনাশ হয়ে যাচ্ছে। আমি এই সরকারের কাছে অনুরোধ করব, এই ব্যাপারে আপনারা অ্যাটেনশন দিন। মালিকও যাতে তার পণ্যের উপযুক্ত মূল্য পায়, আমার শ্রমিক ভাই বোনেরাও যাতে তাদের ঘামের মূল্য পায়, সেই ব্যবস্থা করো। প্রিয় সম্মানিত ভাইয়েরা, জোহরের সময় আসন্ন, আমি কথা বেশি বাড়াবো না। আমি শুধু বলবো, একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আসুন আমরা দল ধর্মের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে এক হই। একটা ঐক্যবদ্ধ জাতি কেবল সামনের দিকে এগিয়ে যেতে পারে, বিভক্ত জাতি নয়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে যদি একটু ছোটও হতে হয়, আমরা সেই ছোট হওয়ার জন্য প্রস্তুত। আমরা বিভক্ত জাতি চাই না। আমার সহকর্মীদের জন্য, ভাই বোনদের জন্য চারটি কথা। আমরা আল্লাহর জন্য কাজ করি, আমরা আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসি, আল্লাহর জন্যই আমাদের প্রিয় দেশকে আমরা ভালোবাসি। অতএব আমাদেরকে চারটা কাজ করতে হবে। সকল কাজে নিয়ত আমাদের সহি থাকবে, কোনো ধান্দাবাজি নিয়তের মধ্যে থাকবে না যে আমরা শুধু আল্লাহর জন্য এই কাজটা করব। 2 নম্বর, আমাদেরকে জ্ঞানের রাজ্যে এগিয়ে যেতে হবে। দুনিয়ায় যে জাতি শিক্ষায় জ্ঞানে অগ্রসর, সেই জাতি দুনিয়াকে কিছু ভালো দিতে পারে। অতএব জ্ঞান চর্চায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে। কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি বৈষয়িক জ্ঞানে আমাদেরকে দক্ষতা এবং আমাদের অর্জন করতে হবে। 3 নম্বর, অবশ্যই সামনের যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাদেরকে সাহসী হতে হবে। আপনারা সাহসী হতে পারবেন? শিওর পারবেন? বুঝে শুনে আওয়াজ দিচ্ছেন? ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে হয়তো বা চ্যালেঞ্জ নাও আসতে পারে, কিন্তু যদি চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জ আমরা আল্লাহর পর ভরসা করে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। লাস্ট, আমার প্রথম 3টা পুঁজি আছে, কিন্তু আরেকটা পুঁজি আমার লাগবেই সফলতার জন্য। এটি হচ্ছে কঠোর পরিশ্রম। আমরা যে আদর্শের ভিত্তিতে মানবতার মুক্তি চাই, আল্লাহর কসম এর চাইতে ভালো আদর্শ আসমানের নিচে এবং জমিনের উপরে আর নেই। এই উত্তম আদর্শ দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যাব। মানুষকে মানুষ হিসাবে সম্মান করব। সে কোন দলের কোন ধর্মের আমি দেখব না। সে আশরাফুল মখলুকাত, একই আদম এবং একই হাওয়া আলাইহিস সালামের সন্তান। সেই হিসাবে এ মানুষও আমার ভাই, এ মানুষও আমার বোন। সেইভাবে মানুষকে সম্মান করব, তার পেশা, তার সামাজিক মর্যাদার ভিত্তিতে নয়, বরঞ্চ তার কাজকে আমরা সম্মান করব। আমাদের কাছে ছোট কোনো কাজ নাই, বড় কোনো কাজ নাই। সকল কাজ তার জায়গায় গুরুত্বপূর্ণ, সকল ব্যক্তি তার জায়গায় সে ভিআইপি। আমি আপনাদের সকলকে আজকের এই সম্মেলন সফল করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা 18 কোটি মানুষের 36 কোটি হাতকে একত্রিত করি এবং আমরা আওয়াজ তুলি। বিভেদ নয়, ঐক্য চাই। অন্য দেশ নয়, প্রিয় দেশ নিয়ে বাঁচতে চাই। কারো গোলামি নয়, মর্যাদার সাথে বাঁচতে চাই। সেই বাংলাদেশই আমরা গঠন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই অঙ্গীকারকে কবুল করুন এবং অঙ্গীকার পূরণে আমাদেরকে সহায়তা করুন।
আরেকবার মহান মৌলার শুকরিয়া আদায় করে আমার বক্তব্য এখানেই শেষ করছি।